হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ডিফারেনশিয়াল জিওমেট্রির ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব দ্বিতীয় অধ্যায়। এখানে প্রথম অধ্যায় থেকে আপনাদের কোনো কোশ্চেন আসে না, সো আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি বলতেই আমরা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় সমাধান করি। এই দুইটাই করলে আপনাদের পরীক্ষার কোর্স কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দ্বিতীয় অধ্যায়ের নামটি হচ্ছে, দেখেন, স্পেসে বক্ররেখা সমূহ। স্পেসে বক্ররেখা, স্পেস বলতেই আমরা যেটা বুঝি 3 ডাইমেনশনাল, তাই না? আচ্ছা দেখেন, আপনারা যেটা জানেন এরকম যে কার্তেশীয় আয়ত স্থানাঙ্কের যে আই জে কে, এরকম আপনারা শিখেছেন যে আই জে কে হচ্ছে একক ভেক্টর, তাই না? এখান থেকে আই জে কে যে ক্যারেক্টার মেইনটেইন করে, আই জে, আই ডট আই, জে ডট জে, তারপর হচ্ছে কে ডট কে, এগুলোর মান কত? 1। এরা যে বৈশিষ্ট্য প্রদর্শন করে, আপনারা যদি এটা না জানেন তাহলে এটার আমার একটা ক্লাস দেওয়া আছে, অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি। এইটার ভেক্টরের যে ক্লাস 11 অধ্যায়ের সমতলে ও শূন্য ভেক্টর, ওইখানে আপনারা প্রথম ক্লাসটি করে আসবেন, দেখবেন আমি ওখান থেকে অনেক বেসিক জিনিস দেখিয়েছি, ওইটা আপনারা শিখে আসবেন। ওকে, আচ্ছা তাহলে এইটা যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টারিস্টিক আছে এর ভিতর, মানে যে বৈশিষ্ট্য প্রদর্শন করে। এখন আমরা স্পেসে এই যে বক্ররেখা, এটা তো সরলরেখা ছিল, এখন স্পেসে বক্ররেখার ক্ষেত্রে আমরা কিছু জিনিস শিখব। মনে করেন এটা হলো r = r আপেস বক্ররেখার সমীকরণ। এইটা এখানে এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দুতে এটাকে বলা হয় টি, এটা হলো ওয়েন, আর এই আমার মার্কারটা হচ্ছে বি। মার্কারটা তো আর দেখানো যায় না, তাই না? ওটাকে আমরা কিভাবে আঁকি? এরকম, ঠিক আছে? এটা হলো বি। এই যে টি এন বি, এইটা সেম এইটার মতোই বৈশিষ্ট্য প্রদর্শন করবে। দ্যাট মিন্স এখানে যেমন আই জে কে এরা প্রত্যেকে একক ভেক্টর, তেমনি টি এন বি এরাও একক ভেক্টর, ঠিক আছে? আমি এখানে নিচেই দাগ দিয়েছি, আমার মানে এটা অভ্যাস ভেক্টরের ক্ষেত্রে নিচেই দাগ দাও, সবগুলোই টুপি দিতে পারেন। ওকে, টি এন বি এগুলো হচ্ছে কি একক ভেক্টর, এইটার মতোই, ঠিক আছে? একক ভেক্টর। এবং এ যেমন যে বৈশিষ্ট্য মেনে চলে, এরা প্রত্যেকের সাথে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে একজন আর একজনের সাথে লম্ব। এখানেও কিন্তু এরা লম্ব, সো এদের যে কোনো দুটির ডট গুণ 0 হবে। একই রকম বৈশিষ্ট্য, একদম সেম টু সেম মানবে, বুঝতে পারছেন? আচ্ছা, তা এখন এই যে তিনটি রেখা আমরা নিয়েছি, এদের নাম আছে, সেই নামগুলো আমরা এবার শিখব, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? তাহলে এই যে রেখাটা, এইটা হচ্ছে স্পর্শক, তাই না? এই পি বিন্দুতে এটা স্পর্শক, ঠিক আছে? আচ্ছা, আর এটা হলো কি? এটা হচ্ছে এই পি বিন্দুতে লম্ব। নির্দিষ্ট কোনো বিন্দুতে যদি লম্ব হয় তার নাম দিতে হয় অভিলম্ব। অভিলম্ব আর লম্বের ভিতর পার্থক্য শুধু এটাই, ঠিক আছে? যে পি বিন্দুতে লম্ব, মানে নির্দিষ্ট কোনো বিন্দুতে যখন লম্ব আঁকা হয় তখন তাকে বলা হয় অভিলম্ব, ঠিক আছে? আর বি কে বলা হয় দ্বি অভিলম্ব। দ্বি অভিলম্ব কেন দ্বি অভিলম্ব? দেখেন, এই যে দ্বি অভিলম্ব, বিটা মূলত টি এর উপরও লম্ব, এন এর উপরও লম্ব, এই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে দ্বি অভিলম্ব, ঠিক আছে? তাহলে স্পেসে বক্ররেখা r = r আপেস, এই ফাংশনের চিত্রটাকে আমরা এরকম ধরেছি বক্ররেখা, তার স্পর্শক ভেক্টর, অভিলম্ব ভেক্টর আর হচ্ছে দ্বি অভিলম্ব ভেক্টর গুলো আমরা একক ভেক্টর গুলো শিখলাম, ঠিক আছে? এখন আমরা আরো কিছু জিনিস শিখব, এই সমতল গুলোর নাম শিখবো। এইটা এই সমতলের একটি নাম আছে, এই সমতলের একটি নাম আছে, এই সমতলের একটি নাম আছে, এই সমতলের নামগুলো এবার আমরা শিখবো, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? এখন আমরা এই প্লেন গুলোর নাম শিখবো। এটাকে আমরা এভাবে শিখি একটু, দেখেন তাহলে এটা বি, বি কিরকম? বি টি, এটা সে বক্ররেখা ধরি, এটা পি বিন্দুতে, আর এটা হলো এন, ঠিক আছে? এখন দেখেন এই যে সমতলটা আছে, এই সমতল, এটা কি ছিল? স্পর্শক, আর এটা ছিল অভিলম্ব, ঠিক আছে? তাহলে এই সমতলের নামটা দেওয়া হয়েছে স্পর্শ লম্ব সমতল, ঠিক আছে? এটার নাম অস্কুলেটিং প্লেন। ওকে, আচ্ছা এবার দেখেন এই যেটা আছে, এই প্লেনের নাম, এইটা হচ্ছে কি অভিলম্ব আর দ্বি অভিলম্ব, তাহলে এটাকে বলা হয় অভিলম্ব সমতল, এটাকে বলা হয় অভিলম্ব সমতল। ওকে, আচ্ছা
এই প্লেনের নাম, এই নিচের প্লেনের নাম, এটা হচ্ছে দ্বি অভিলম্ব ছিল, তাই না? এটা দ্বি অভিলম্ব আর এটা হচ্ছে স্পর্শক, তাই এটার নাম হচ্ছে স্পর্শ দ্বি অভিলম্ব, স্পর্শ দ্বি অভিলম্ব সমতল। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এই জিনিস দুইটা এমন ভাবে মাথায় রাখতে হবে যেন চোখ বন্ধ করলে আপনার চোখের সামনে ভাসে, তা না হলে কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন না। একদম এইটাই হচ্ছে বেসিক। এই রেখা সমতল যদি কেউ ভালো না বুঝতে পারে, সে এই বইয়ের কিছুই বুঝবে না, সমস্ত জায়গায় তার ঝামেলা থাকবে। সো আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, এটা হচ্ছে স্পর্শ সমতল, স্পর্শ লম্ব সমতল, এটা হলো অভিলম্ব, আর এটা হলো স্পর্শ দ্বি অভিলম্ব সমতল। ঠিক আছে, এখন আমরা এদের সমীকরণগুলি একটু শিখব। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন, মনে করেন এই বিন্দুতে এটা স্পর্শক, এটা অভিলম্ব, এটা বাইনর্মাল। ঠিক আছে, আমার এই একক ভেক্টর গুলো সবসময় নিচেই দেওয়া হয়, এটা একটা খুবই বদ অভ্যাস, মানে ভেক্টরের চিহ্ন সব এটা দেওয়া হয়। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথম যেটা শিখব, প্রধান অভিলম্বের সমীকরণ। প্রধান অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, প্রধান অভিলম্ব কোনটি? এই যে এন আছে, এইটার সমীকরণ, প্রধান অভিলম্ব এন এর সমীকরণ। তাহলে এটা কেমন হবে দেখেন, এইখান থেকে আমরা এইটার যদি একটা চিত্র আঁকাতে চাই। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এটা আমার পি বিন্দু, মনে করেন এইটা অরিজিন ও, তাহলে এই ও পি যোগ করলাম, এটার দিক এই দিক, এটার ব্যাসার্ধ ভেক্টর আর, আর এটা মনে করেন কিউ ভেক্টর নিলাম আমরা, তাহলে এটা ও কিউ, এটা আমরা ক্যাপিটাল আর ভেক্টর ধরলাম। ঠিক আছে, তাহলে আর এইটার দিক কিন্তু ঊর্ধ্বমুখী আছে। ওকে, তাহলে একটা জিনিস দেখেন, এখান থেকে আমরা যেটা বলতে পারি যে ওপি ভেক্টর সমান ভেক্টর আর, ও কিউ এগুলো কিন্তু ব্যাসার্ধ ভেক্টর, মূল বিন্দু থেকে আমরা ধরেছি, মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু থেকে এদের ধরেছি। ঠিক আছে, এটা তো মূল বিন্দু না, এটা হচ্ছে এমনি আর ইকুয়াল টু মনে করেন আর অফ এস, এই বক্ররেখার উপর পি বিন্দুতে স্পর্শক দ্বি অভিলম্ব আমরা এঁকেছি। ক্লিয়ার? এখন মূল বিন্দুর সাথে এই পি বিন্দু আর এর উপর একটা কিউ বিন্দু নিয়েছি, এদের সংযোগ করলে যে ব্যাসার্ধ ভেক্টর পেয়েছি সেটিকে আমরা একটাকে আর ধরেছি আর একটাকে ধরেছি ক্যাপিটাল আর। ঠিক আছে, পি কিউ সমান, এখন দেখেন এই পি কিউ ভেক্টরকে আমরা কেমন লিখতে পারি? দেখেন পি কিউ যে ভেক্টর, এন ও অভিলম্ব একই ভেক্টর, ঠিক কিনা? পি কিউ যে ভেক্টর, এন ও একই রেখা, তাহলে এরা দুইজন সমান হবে। দুটো ভেক্টর সমান হওয়ার শর্ত কি? যে তাদের দিক সমান হবে, আবার মানও সমান হবে, দিকও সমান হবে, মানও সমান হবে, ঠিক কিনা? এখন এদের দিক ঠিক আছে, এই যে এই দিক ঠিক আছে, দিক একই, পি কিউ এর দিক একই, এন এর দিকও একই, কিন্তু এদের মান কি সমান? নিশ্চয়ই না। মান কত আমরা জানি না, মনে করেন এটা 5 একক, তা এইটা আমরা ল্যামডা এন লিখতেই পারি পি কিউ কে। আপনি চাইলে এই স্কেলারটা পি এর সাথেও দিতে পারেন, মনে করেন এরকম। বোঝানোর জন্য আমি একটা টেকনিক দেখালাম, মনে করেন এটা পি কিউ, এটা মনে করেন আর এস। আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর এস দুইটা ভেক্টর, এই যে আর এসটা মূলত পি কিউ এর কত গুণ? আনুমানিক ধরেন 2 গুণ। এখন এই দুইটা আপনি এই পাশেও রাখতে পারেন, এই পাশে আসলে হাফ দিতে পারেন, বুঝছেন কিনা? যেদের দিক একই, দুটো ভেক্টর পি কিউ সমান আর এস সমান লেখা যাবে যদি দিক আর মান সমান হয়। এদের দিক একই কিন্তু মান সমান না, এটা দ্বিগুণ, তাই এটাকে এর সঙ্গেও দিতে পারেন, এর সঙ্গে দিতে পারেন। আমরা সেই ল্যামডাটা এখানে দিয়েছি এর সাথে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা কি লিখতে পারি দেখেন, এখন এই যে ত্রিভুজ সূত্র আছে, ত্রিভুজ সূত্র হতে আমরা ও কিউ সমান আমরা এই যে একই ক্রমে কোন দুটি দিক সূচিত হয়েছে, এই যে ওপি প্লাস পি কিউ, এই ওপি প্লাস পি কিউ সমান হচ্ছে ও কিউ, ঠিক কিনা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখেন ও কিউ সমান হচ্ছে কত? ও কিউ সমান ছিল আর, ও কিউ সমান হচ্ছে আর,
আর ওপি সমান হচ্ছে কত, স্মল আর ভেক্টর প্লাস, আর পি কিউ এর মান আমরা অলরেডি পেয়েছি কত, ল্যামডা এন। তাহলে এখান থেকে আমরা আর মাইনাস আর ইকুয়াল টু ল্যামডা এন, এটা কিসের সমীকরণ, অভিলম্বের, অভিলম্বের সমীকরণ, তাই না? দেখেন অভিলম্বের সমীকরণ কার সমান হয়েছে, জাস্ট ল্যামডা এন এর সমান হয়েছে, ঠিক আছে? এখন এই প্রত্যেকটার সমীকরণই ওই একই টাইপেরই আসবে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? তাহলে কি পেলাম আমরা, অভিলম্বের সমীকরণ। তাহলে লিখবেন কি, অভিলম্ব, অভিলম্ব রেখার, অভিলম্ব রেখার সমীকরণ, অভিলম্ব রেখার সমীকরণ কি হবে, আর মাইনাস আর ইকুয়াল টু ল্যামডা এন, অভিলম্বের জন্য, যেখানে এ ল্যামডা হচ্ছে স্কেলার। ওকে, আচ্ছা এটা গেল অভিলম্ব। এবার আসেন দ্বি অভিলম্ব, দ্বি অভিলম্ব রেখার সমীকরণ, এটাও কিন্তু একই টাইপের আসবে। দ্বি অভিলম্ব এই বি এর ক্ষেত্রেও আমরা নিলে একইভাবে আর মাইনাস আর ইকুয়াল টু, এটা মনে করেন মিউ বি, যেখানে মিউ হলো স্কেলার। ওকে, আচ্ছা এবার হচ্ছে স্পর্শ রেখার সমীকরণ, ঠিক আছে? এটাও কেমন হবে, আর মাইনাস আর ইকুয়াল টু মিউ টি মনে করেন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই যে তিনটি আমরা রেখার সমীকরণ বলা হয়, এই তিনটি রেখাকে বলা হয় মৌলিক রেখা, মৌলিক রেখার সমীকরণ, মৌলিক রেখার সমীকরণ। ডিয়ার স্টুডেন্ট, এখানে চেঞ্জ হতে পারে, মনে করেন যে এই যে স্পর্শরেখার সমীকরণ, এখানে আপনার বইয়ে ল্যামডাটি থাকতে হবে, স্কেলার তো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এখানে স্কেলার আপনি যে কোনো স্কেলার ব্যবহার করতে পারেন। তারপরে এটা মনে করেন ল্যামডা এন, আর এটা মনে করেন হ্যাঁ এখানে আপনার মিউ এন আসতে পারে, আর এটা মনে করেন মিউ বি আসতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা তো স্কেলার, আপনি যে কোনো মান ব্যবহার করতে পারেন, চাইলে ওখানে এক্স ওয়াই জেড এর ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এই তিনটিকে তাহলে বলা হচ্ছে কি বলেন তো, মৌলিক রেখার সমীকরণ। তাহলে এই তিনটি মাথায় রাখতে হবে যে মৌলিক রেখার সমীকরণ হচ্ছে এই তিনটি। এখানে যেমন মৌলিক রেখা আছে, তেমনি মৌলিক সমতলও আছে, আমরা মৌলিক সমতলেরটিও শিখবো। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার আমরা শিখবো মৌলিক সমতল। মৌলিক তল যেমন তিনটি লিখেছি পেয়েছি, তেমনি মৌলিক সমতলের সমীকরণ, মৌলিক সমতলের সমীকরণ শিখবো আমরা। হ্যাঁ, মৌলিক সমতলের সমীকরণ এটা কেমন হবে? ডিয়ার স্টুডেন্ট, আপনারা দেখেছেন যে এই যে আর ইকুয়াল টু আর অফ এস, মনে করেন এইটা, এখানে ছিল এটা টি, এটা ছিল এন, আর এটা ছিল বি। এই সমতলের নাম কি ছিল? স্পর্শ লম্ব সমতল, তাই না? এই সমতলের নাম ছিল অভিলম্ব, অভিলম্ব সমতল, আর এটা হচ্ছে স্পর্শ দ্বি অভিলম্ব সমতল, স্পর্শ দ্বি অভিলম্ব সমতল, অভিলম্ব সমতল, তাই না? এই মৌলিক তল ছিল এই তিনটি। এখন এদের ইকুয়েশন বের করব আমরা, ঠিক আছে? এইখানে মনে করেন এই যে আর বিন্দুটা আছে, এখানে এই আর বিন্দু আছে, এইখানে বিন্দুটা আর। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা মৌলিক যে তিনটি রেখার সমীকরণ বের করছি, এবার লিখবো মৌলিক তলের সমীকরণ। যে মৌলিক তল তিনটি ছিল কি কি? স্পর্শ লম্ব তল, তারপরে অভিলম্ব তল, আর হচ্ছে স্পর্শ দ্বি অভিলম্ব সমতল। এই তিনটি তলের সমীকরণ বের করতে চাই আমরা, ঠিক আছে? এই তিনটি তলকে বলা হয় মৌলিক সমতল। তাহলে তিনটি মৌলিক রেখার সমীকরণ শিখেছি, আর তিনটি মৌলিক সমতলের সমীকরণ বের করব। এইটা করার জন্য যেটা করা হয়, একটা জিনিস দেখেন, মনে করেন এইটা এ আর এইটা বি। এখন এইটাকে যদি এরকম হয়, মনে করেন এ বি, তাহলে এ বি রেখার ভেক্টর সমীকরণটা কেমন হয়? এই সামনের বিন্দু যেটা থেকে সেটা থেকে এর আদি বিন্দু বিয়োগ করতে হয়, মানে চলমান বিন্দু যেটি, এই চলমান বিন্দু এখানে যেটা আছে বি, বি থেকে এর আদি বিন্দু বিয়োগ করলে হবে কি? ওই ভেক্টর রেখার সমীকরণটাই। ক্লিয়ার? এখন আমরা দেখেন এইখানে আমাদের এই সমতলের সমীকরণটা বের করতে চাই, স্পর্শ লম্ব সমতলের সমীকরণ। তাহলে এখান থেকে দেখেন এইটার উপর এই যে রেখাটা, এইটা এই রেখার উপর যে কোনো জায়গায় নিতে পারি কিনা, এই যে স্পর্শকটা,
ঠিক আছে, তাহলে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এখান থেকে এই যে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ কত হবে, এটা ধরেছি আমরা কত বিন্দু, এটা আর বিন্দু, অবস্থান ভেক্টর মনে করেন আর, আর এর উপর একটা চলমান বিন্দু ধরলাম সেটা ক্যাপিটাল আর। তাহলে এই ভেক্টর রেখার সমীকরণ কত হবে বলেন তো, আর মাইনাস আর, ঠিক কিনা? এই ভেক্টর রেখার সমীকরণ হচ্ছে আর মাইনাস আর, ক্লিয়ার? এখন এই ভেক্টর রেখাটা এইখানে এর উপরও থাকতে পারে, এর উপর থাকতে পারে, এর উপর এই পর্যন্ত যে কোনো জায়গায় এই ভেক্টর রেখাটা থাকতে পারে, ক্লিয়ার? আমার চাচ্ছি এই সমতলের সমীকরণ চাচ্ছি আমরা, এই সমতলের সমীকরণ। তাহলে এই সমতলের সাথে কে লম্ব বলেন তো? অবভিয়াসলি বি লম্ব। তাহলে এইটার সাথে যদি বি ডট গুণ করি, এইটা সাথে যদি বি ডট গুণ করি, এটা কিন্তু একটা ভেক্টর, এই যে এই ভেক্টরটা এইটার উপর যে কোনো ভেক্টর হতে পারে, এখান থেকে বুঝতে পারছেন বিষয়টা? তার সাথে বি যেহেতু লম্ব, তাহলে ওই রেখার সাথে ডট গুণ কি হবে, লম্ব হওয়ার কারণে শূন্য হবে। দুটি ভেক্টরের ডট গুণ শূন্য হলে তারা কি পরস্পর পারপেন্ডিকুলার টু ইচ আদার, একে একে অন্যের সাথে লম্ব, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হবে কিসের সমীকরণ? এই স্পর্শ লম্ব তলের সমীকরণ। তাহলে এখানে লিখবেন স্পর্শ লম্ব সমতল, আর লিখলাম না তলের সমীকরণ, বুঝছেন কিনা? স্পর্শ লম্ব তলের সমীকরণ হলো এটা, বুঝছেন? আচ্ছা, ঠিক প্রত্যেকটার ক্ষেত্রেই বের করবো। এবার দেখেন অবিলম্বের সমীকরণ, এই অবিলম্বের সাথে কে লম্ব, এই তলের সাথে টি, তাহলে ওই একইভাবে আর মাইনাস আর ডট টি ইকুয়াল টু 0। এটা হচ্ছে অবিলম্ব তলের সমীকরণ, অবিলম্ব তলের সমীকরণ। বলেন বুঝছি কিনা, ক্লিয়ার? আচ্ছা, এবার স্পর্শ ডি অবিলম্বের সমীকরণ, তাহলে এইটার সাথে কে লম্ব আছে বলেন তো, এন। তাহলে এর ভিতর যে কোনো একটি রেখা নেব, তার সাথে এন এর ডট গুণ করলে শূন্য হবে, যেহেতু লম্ব। তাহলে লিখবো আমরা কি, স্পর্শ দ্বি অবিলম্বের সমীকরণ। এটা হবে কেমন, আর মাইনাস আর ডট কি হবে, এটা এন সমান হচ্ছে শূন্য। তাহলে এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, এটা স্পর্শ দ্বি অবিলম্বের সমীকরণ। আশা করি এই মৌলিক তল তিনটি সমীকরণ আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার? তাহলে মৌলিক তলের সমীকরণ বের করতে গেলে যেটা করবেন, যে ওই তলের উপর যে তলের সমীকরণ বের করবেন, ওই তলের উপর যে কোনো একটি ভেক্টর রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে ভেক্টর রেখা এখানে আদি বিন্দু অবস্থান বিন্দু কত আছে আর, আর এর উপর একটা চলমান বিন্দু কত ধরতে পারেন, ক্যাপিটাল আর। তাহলে এর সমীকরণ কি হবে, আর ক্যাপিটাল আর মাইনাস আর। এর সাথে এই তলের সাথে কে লম্ব, বি লম্ব, তাহলে এই তলের সাথে ডট বি সমান শূন্য, এটা হবে এই সমতলের সমীকরণ এটা। তাহলে এই সমতলের সাথে যে লম্ব ওর সাথে সেটার ডট গুণ হবে, এইটার সাথে যে লম্ব তার সাথে সেটার ডট গুণ সমান শূন্য হবে। এই তিনটি মৌলিক রেখা আর তিনটি মৌলিক সমতলের সমীকরণ আপনারা বুঝতে পারলেন। এবার আমরা একটি উপপাদ্য শিখব। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা একটি উপপাদ্য নিয়েছি। দেখেন, উপপাদ্যের নাম হচ্ছে সেরেট-ফ্রেনেটের উপপাদ্য। এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে যত অঙ্ক আছে ম্যাক্সিমাম জায়গায় এই সেরেট-ফ্রেনেটের উপপাদ্যের মান আমাদের ব্যবহার করা লাগে। সো এটা টানা মুখস্থ রাখবেন। এই সেরেট-ফ্রেনেটের উপপাদ্যটা বলা আছে যে সেরেট-ফ্রেনেটের সূত্র বর্ণনা সহ প্রমাণ করতে হবে। তারপরে বলছে যে সূত্রগুলোকে ডারবক্স ভেক্টর এইটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে, আরো প্রমাণ করতে বলেছে এটা সমান এটা। তাহলে তিনটা জিনিস, যে উপপাদ্য বর্ণনা করব আর প্রমাণ করব। 2 নম্বর আছে ডারবক্সের মাধ্যমে দেখাতে হবে। আবার বলেছে এই একটা পার্ট, তিনটা পার্ট, ক্লিয়ার? এখন এটা করার আগে একটা জিনিস আমাদের শিখতে হবে। আমরা যে স্পেসে বক্ররেখার সমীকরণ লিখব, এই বক্ররেখা জেনারেলি আর ইকুয়াল টু আর আপ এস আর আর ইকুয়াল টু আর আপ, এটা টি হতে পারে বা ইউ হতে পারে বা অন্য আদার্স যাই হোক, শুধুমাত্র এই সমীকরণটি যখন এস এর হবে তখন তার যত ডেরিভেটিভ এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হলেই সেটা ড্যাশ হবে। মনে করেন এই আর কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ড্যাশ। সো আমি যেটা বলতে চাচ্ছি যে যদি এস এর ফাংশন হয়, শুধুমাত্র এস এর ফাংশন হলেই সেই ডেরিভেটিভ গুলিকে কি লিখবেন, ড্যাশ। আর এস বাদে যদি সে আর টি হয় বা ইউ হয় অন্য কোনো চলক, তাহলে তার ডেরিভেটিভকে ডট। কি বললাম বলেন তো? তাহলে যে শুধুমাত্র এস এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে সেটিকে লিখবেন ড্যাশ। এস বাদে অন্য যে চলকের সাপেক্ষে ডেরিভেটিভ হবে সেটিকে লিখবেন ডট। সো এইটাকে আমরা যদি মনে করেন ডি আর ডিএস লিখি, তাহলে কি লিখবো, আর কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এটা আর ড্যাশ। এখন যদি এরকম লিখি আর কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ,
তাহলে আর ডট হবে, বুঝছেন কিনা? আর কে যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ হয় আর ডট হবে, শুধু এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হলেই সেটি ড্যাশ। ক্লিয়ার? এবার আমরা এই বর্ণনাটা শিখবো সিলেট ফ্রেন্ডের। ডিয়ার স্টুডেন্ট, এখন যে সমীকরণগুলো আপনারা দেখেছেন যে বক্ররেখা সমীকরণ r = r আপ s, এটা r আপ s না হয়ে যদি x = x আপ s হয় তাও কিন্তু একই কথা। ওকে, জাস্ট এখানে কি দিয়ে ভেক্টরটা r না দিয়ে x দাও, এরকমও হতে পারে কিন্তু একই রকম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন বর্ণনা কি লিখবো। স্পেসে অবস্থিত x = x আপ s বক্ররেখার স্পর্শক, এই বক্ররেখার স্পর্শক t। ঠিক আছে, আমরা মাত্রই দেখেছি ওখানে r = r আপ s না দিয়ে কি লেখা হয়েছে, x = x আপ s, বক্ররেখার স্পর্শক হচ্ছে t। একক প্রধান অবিলম্ব, একক প্রধান অবিলম্ব, একক প্রধান অবিলম্ব ভেক্টর n, তাই না? এখানেও একটু একক লিখতে পারেন, বক্ররেখার একক স্পর্শক হচ্ছে t, একক প্রধান অবিলম্ব ভেক্টর n, আর হচ্ছে একক দ্বি অবিলম্ব ভেক্টর, একক দ্বি অবিলম্ব ভেক্টর কত হবে, b হবে, তাই না? এবার লিখবেন তাহলে সেরেট ফ্রেনেট এর সূত্র হবে t ড্যাশ সমান হচ্ছে কত হবে, কাফা n। ওকে, b ড্যাশ সমান কত হবে, মাইনাস টাউ n। আমার নিচে দেওয়া হয়ে যায় ভেক্টর tn b, n ড্যাশ সমান টাউ b মাইনাস কাফা t। ঠিক আছে, টাউ b মাইনাস কাফা t। এখানে হচ্ছে এই কাফা টাউ এগুলো হচ্ছে কি স্কেলার, বুঝতে পারছেন? এই হচ্ছে সেরেট ফ্রেন্ডের সূত্র, এবং এইটা এমন ভাবে মাথায় রাখবেন যেন চোখ বন্ধ করলে দেখতে পান, কারণ এটা সমস্ত জায়গায় অ্যাপ্লাই করা লাগবে। তাহলে টি ড্যাশ সমান কত হবে, কাফা n, কাফাটা হচ্ছে এখানে স্কেলার, বি ড্যাশ সমান মাইনাস টাউ n, এখানে মাইনাস টাউ হচ্ছে, টাউটা হচ্ছে স্কেলার, আর n ড্যাশ সমান মাইনাস মানে টাউ বি মাইনাস কাফা টি। ক্লিয়ার? এই সূত্রটাই আমরা এখন প্রমাণ করব। ডিয়ার স্টুডেন্ট, প্রমাণের জন্য আমি এইটুকু মুছে ফেলবো, যেহেতু আমার একটু জায়গা কম হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এইটুকু মুছে দিয়ে আমি আবার নতুন করে প্রমাণ স্টার্ট করব। এটা হচ্ছে আমরা কি লিখেছি, বর্ণনা। এবার আমরা কি করব, এইটা প্রমাণ করব। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এবার প্রমাণের জন্য দেখেন x = x আপ s বক্ররেখার স্পর্শক t হলে t সমান x ড্যাশ। এইটা কিভাবে হলো ডিয়ার স্টুডেন্ট, দেখেন এটা হচ্ছে স্পর্শক t, তাই না? এখন এটা হচ্ছে অবিলম্ব n। তা আমরা জানি এই যে স্পর্শক বা ঢাল বা নতি, যেটাকে আমরা dy dx লিখতাম, মানে কি এই y এর ডেরিভেটিভ, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? তাহলে এইটা যে বক্ররেখা x = কত আছে, x আপ s, তাহলে এই t সমান কত হবে বলেন তো? সেই স্পর্শকটা কার সমান হবে? তাহলে সেই x ড্যাশের সমান হবে, বুঝতে পারছেন কিনা? যেটা হচ্ছে সেই ঢাল বা নতি, বুঝতে পারছেন বিষয়টা? যে তাহলে স্পর্শক সমান কি হবে, সেই x ড্যাশ, মানে এইটার ডেরিভেটিভ, এই যে এইটার ডেরিভেটিভ, এই যে y এর ডেরিভেটিভ। যেমন এটা যদি y = f of x হতো, তাহলে আমরা কি লিখেছি এখানে, dy dx। এখন x হওয়ার কারণে এখানে x হবে আর এখানে s হবে, তাহলে এটা কি হবে, x ড্যাশ আর এই t টা মূলত কি হবে, একই জিনিস, বুঝতে পারছেন? তাহলে t সমান হচ্ছে x ড্যাশ আমরা লিখতে পারি, স্পর্শক আর এই dy dx ঢাল বা নতি সমান, একই জিনিস। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, আমি আর এই টুপি দিচ্ছি না, মনে করেন নিচেই দেওয়া আছে বইয়ে, নিচেই দিচ্ছি। তাহলে t সমান হচ্ছে x ড্যাশ, তাই না? এখন t যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে, x ডবল ড্যাশ হবে। এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। ক্লিয়ার? t সমান x ড্যাশ,
তাহলে টি সমান যদি এক্স ড্যাশ হয় আর টি ড্যাশ সমান তাহলে কি হবে উভয় পক্ষকে আবার ডেরিভেটিভ, তাহলে এক্স ডবল ড্যাশ। এখন দেখেন টি ড্যাশ তো ভেক্টর, এটাও ভেক্টর, তাহলে এটা কোন সমতলে থাকবে বলেন তো? স্পর্শ লম্ব তলে থাকবে। তাহলে লিখবো যে ইহা স্পর্শ লম্ব তলে অবস্থিত। কারণ কি এইটার একবার ডেরিভেটিভ স্পর্শ করবে, আর একবার ডেরিভেটিভ সেও তো সেই নতি বা ঢাল বরাবর আর একবার ডেরিভেটিভ হচ্ছে, তাহলে সেটা কোন সমতলে থাকবে? স্পর্শ লম্ব তলে, এই যে এইখানে থাকবে, বুঝতে পারছেন, এই সমতলে। আচ্ছা এবার আমরা দেখব এখন টি ডট টি, একই ভেক্টরের ডট গুণ কত হবে? 1 হয়, যেমন i ডট i এর মান 1, তেমনি টি ডট টি এর মান কত হবে? 1। এখন এটাকে ডেরিভেটিভ করব উভয় পক্ষকে, টি ডট টি সমান ডান পাশে ডেরিভেটিভ করলে হবে 0, উভয় পক্ষকে ডেরিভেটিভ ইউ ভি, ইউ কে রাখবো, ভি কে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে? এস এর সাপেক্ষে, প্লাস এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি দিতে বলেছি? ড্যাশ। তাহলে ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, ভি কে রাখবো, এই ভি কে রাখবো, আর এইটাকে ডেরিভেটিভ করলে এটা হবে, ডান পাশে 0, একই জিনিস দুইটা না, তাহলে 2 ইনটু টি ডট টি ড্যাশ সমান হচ্ছে 0। তাহলে আমরা কি পাচ্ছি? টি ডট টি ড্যাশ সমান হচ্ছে 0। দেখেন এই টির সাথে টি ড্যাশে ডট গুণ করলে 0 হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, দুটি ভেক্টরের ডট গুণ যদি 0 হয় তারা পরস্পর লম্ব, ঠিক কিনা? এখন দেখেন এটা হলো টি, এটা এন, এটা হলো বি, তাহলে এই টির সাথে আমরা তো এই বাইনর্মাল আর নিইনি, আমরা নিচ্ছি কি অবিলম্বের সাথে এখানে কাজ, এই সমতলের হিসাব করেছি এখানে যে স্পর্শ লম্ব তলে অবস্থিত, তাহলে টি এর সাথে লম্ব হইছে টি ড্যাশ, টি ড্যাশ আর টি লম্ব হয়েছে, তাই না? তাহলে টির সাথে লম্ব আছে কে বলেন তো? শুধুমাত্র এন, বিটা তো এখনো আসেনি, বি আলাদা পার্ট, ক্লিয়ার? তাহলে টি এর সাথে লম্ব আছে এন, তাহলে এই যে টি ড্যাশ সেটা কোন বরাবর আছে? অবশ্যই এন বরাবর আছে, তা নাহলে তো টির সাথে ডট গুণ করলে 0 হওয়া সম্ভব নয়, ক্লিয়ার? তাহলে আমরা কি লিখবো এইখানে? এই কথাটা লিখবো যে ইহা নির্দেশ করে টি টি ড্যাশ এর সাথে লম্ব, ঠিক আছে? টি টি ড্যাশের সাথে লম্ব, ক্লিয়ার? অর্থাৎ টি ড্যাশ, এই টি ড্যাশ তাহলে কোন ভেক্টর বরাবর থাকবে? এন ভেক্টর বরাবর থাকবে, টি ড্যাশ এন বরাবর থাকবে, এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা তার মানে এন বরাবর কে থাকবে? টি ড্যাশ, ক্লিয়ার? এইবার দেখেন তাহলে দেখেন টি ড্যাশ সমান এন, এরা সমান হবে পরস্পর, যেহেতু ওই বরাবর আছে। তা দুটি ভেক্টরের সমান হওয়ার শর্ত কি? যে ভেক্টর দুটির দিক আর মান সমান হতে হবে, এদের দিক একই, এন এর দিকও এই দিক, টি এর দিকও এই দিক, কিন্তু মান কি সমান? নিশ্চয় না, মানের কথা আমরা জানি না মান সমান কিনা, এই জন্য আমরা এর সঙ্গে একটা কি দেব? ল্যামডা গুণ করব, সেই ল্যামডা কত আমরা জানি না, বুঝতে পারছেন? এটা আমি একটু আগেও দেখেছি, এখানে এটা হলো, এই ল্যামডা হলো স্কেলার, ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন উভয় পক্ষকে আমরা মডুলাস করব, টি ড্যাশের মডুলাস, তাহলে ল্যামডার মডুলাস আর এন এর মডুলাস, তাহলে টি ড্যাশ এর মডুলাস সমান, এখানে এন এর মডুলাস করলে কত হবে? এন এর মডুলাস করলে শুধু একটি ভেক্টরের মডুলাস 1, এটা এক একক না, এন এর মান 1 না, তাহলে এর মডুলাস করলে 1 হবে, আর এই ল্যামডা হবে, বুঝছেন কিনা? ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন এই যে টি ড্যাশ এর মডুলাস, এইটার মান কাফা, ঠিক আছে? এইটা সমান হচ্ছে ল্যামডা, তাহলে কি হবে? এই টি ড্যাশের মডুলাস সমান হচ্ছে মডুলাস কাফা, এইটা কিন্তু একটা উপপাদ্য আছে, আমি বলে দেব কোন জায়গায়, এটা আর্টিকেল নাম্বার প্রথম দিকে, হ্যাঁ? ডিয়ার স্টুডেন্ট, এই যে মডুলাস কাফা, এই মডুলাস কাফা টি ড্যাশের পরিচয়ে যে মডুলাস কাফা হলো, এটা কোথায় পাবেন? 2.18 আর্টিকেল নাম্বার 2.18, দেখবেন ডি ডিটি ডিএস এর মডুলাস আছে, এই টি কে এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয়? টি ড্যাশ এর মডুলাস হবে, তাহলে এই টি ড্যাশ এর মডুলাস এইটা সমান আছে মডুলাস কাফা, বুঝতে পারছেন? 2.18 একটা উপপাদ্য আছে, ওইখান থেকে এই টি ড্যাশ এর মানটি নিয়েছে মডুলাস কাফা, ক্লিয়ার? মডুলাস কাফা সমান এইটা লিখবেন যে কাফা হলো বক্রতার
ব্যাসার্ধ, কাফা হলো বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কাফা সমান প্লাস মাইনাস ল্যামডা নিতে পারি। বক্রতার ব্যাসার্ধ প্লাস হইতে পারে, মাইনাসের দিকেও হইতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা কাফা সমান প্লাস মাইনাস ল্যামডা নিলাম। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এই যে কাফা সমান প্লাস মাইনাস ল্যামডা, এইটা এইখানে আমরা বসাবো। বসালে আমরা 1 নাম্বার যে উপপাদ্যের প্রথম যেটা ছিল টি ড্যাশ ওয়ান, সেই মানটি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পজিটিভ সাইনটা নিব, কাফা সমান হচ্ছে প্লাস, এখানে লিখবেন আমরা ধনাত্মক মান নিয়ে পাই। প্রথমে হচ্ছে ধনাত্মক মান নিয়ে, তাহলে এইখান থেকে কি লেখা যায়, অতএব টি ড্যাশ সমান এখানে ল্যামডার জায়গায় কত লিখবো, কাফা এন। একটা উপপাদ্য প্রমাণ শেষ, যেখানে কাফা হলো স্কেলার। এটা একটি পার্ট শেষ হলো, টি ড্যাশেরটা হলো। এবার আমরা বি ড্যাশেরটা করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে টি এরটা বের করার জন্য দেখেন যে টি ড্যাশের সূত্র বের করার জন্য টি ডট টি দিয়েই কাজ শুরু করতে হবে আমাদের। দেখেন টি ডট টি দিয়েই কাজ শুরু করতে হবে, তারপরে ডেরিভেটিভ করে মান বের করে এখানে লিখতে হবে, আর এখানে ল্যামডার মানটা কাফাতে কনভার্ট করতে হবে। ব্যাস এটুকুই। সুন্দর না? খুবই ইজি। ডিয়ার স্টুডেন্ট, এবার পরবর্তী আরেকটি নিব। আবার এবার বি এরটা করব আমরা। হ্যাঁ, এখন বি এরটা করার জন্য ওই একই ভাবে বি ডট বি এর মান 1, কারণ একই ভেক্টরে ডট গুণ করলে কত হবে, 1 হবে। বি একক ভেক্টর, তাহলে বি ডট বি এর মান 1। এখন এই একই ভাবে ডেরিভেটিভ করব আমরা, ডি ডিএস বি ডট বি সমান 0। তাহলে এখান থেকে কি হবে, ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, ভি কে রাখবো, ইউ কে করব। ঠিক আছে কিনা? ইউ কে রাখবো, ভি কে করব। যেহেতু এস এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে সকল ডেরিভেটিভ কি হবে, ড্যাশ হবে। আমি বলেছি এস এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে ড্যাশ লিখবেন। তাহলে ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, ভি কে রাখবো, ইউ কে করব। ওকে, আচ্ছা, এখন এটা একই জিনিস। তাহলে 2 ইনটু বি ড্যাশ সমান হচ্ছে 0, তাহলে বি ডট বি ড্যাশ সমান হচ্ছে 0। তাহলে আমরা কি পেলাম বলেন তো, বি বি ড্যাশের সাথে লম্ব। ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে আমরা একটা সমীকরণ দেব, বি বি ড্যাশের সাথে লম্ব। আবার লিখবো যে এখন টি ডট বি সমান 0, কারণ টি বি, দেখেন এই টি আর বি, একটি বি তো মূলত আমার মার্কারটা, তাই না? ওটা তো দেখানো যায় না, তাই আমরা এইভাবে এঁকে দেখাই। তাহলে টি আর বি পরস্পর লম্ব, তাহলে টি ডট বি সমান 0। এটাকেও আমরা এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো আগের মতো। ওকে, তাহলে আমরা কি লিখবো, ডিডিএস টি ডট বি সমান 0। তাহলে ইউ ভি, ইউ কে রাখবো, বি কে ডেরিভেটিভ করব, তাই এস এর সাপেক্ষে হলে ড্যাশ প্লাস, এবার বি কে রাখবো, টি ডেরিভেটিভ করব, টি ড্যাশ সমান হচ্ছে 0। ক্লিয়ার? টি ডট বি ড্যাশ প্লাস এই টি ড্যাশের মান প্রথম আমরা একটু আগে প্রমাণ করেছি, টি ড্যাশ সমান কাফা এন। তাহলে এখানে লিখবো কত, কাফা এন, আর ডট ছিল বি। ঠিক কিনা? এখন দেখেন টি ডট বি ড্যাশ প্লাস এন ডট বি, এন আর বি, এন আর বি ডট গুণ আছে, এরা পরস্পর কি লম্ব না? তাই এন আর বি ডট গুণ করলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি ডট বি ড্যাশ সমান 0। এটা সমীকরণ 2। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। দেখেন এই বি ড্যাশ, আবার এখানেও বি ড্যাশ, বি ড্যাশ এর সাথে বি ও টি উভয়েই লম্ব, উভয়েই লম্ব। এখানে 1 ও 2 হতে, 1 ও 2 হতে আমরা এটা পেলাম, তাই না? যে 1 থেকেও পাচ্ছি যে বি বি ড্যাশের সাথে ডট গুণ করলে যদি 0 হয়, তাহলে এরা পরস্পর লম্ব। একইভাবে এইটা ডট গুণ 0 হইলে তাহলে এরা পরস্পর লম্ব। তাহলে বি ড্যাশের সাথে বি আর টি উভয়েই লম্ব, বি আর টি উভয় লম্ব। তা বি আর টি উভয়েই লম্ব আছে কার সাথে বলেন তো? এই যে বি হচ্ছে আমার মার্কার, আর টি হচ্ছে এটা। তা বি আর টি উভয়ই লম্ব আছে কোন ভেক্টরটির সাথে, এন এর সাথে। ঠিক কি না? তাহলে আমরা কি বলতে পারি বলেন তো, যে এই যে বি ড্যাশ ভেক্টরটা, সেটা কোন বরাবর থাকবে, অবশ্যই এন বরাবর থাকবে, কারণ বির সাথেও লম্ব, টির সাথেও লম্ব। কোনটা? বি ড্যাশ। তাহলে এই বির সাথে আর টির সাথে লম্ব কে আছে, এন। তাহলে এই বিটা অবশ্যই, বি ড্যাশটা অবশ্যই কোন বরাবর থাকবে, এন বরাবর থাকবে। তা নাহলে তো এর সাথে আর এর সাথে লম্ব হয় না। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে ওটাই লিখবেন যে ইহা নির্দেশ করে বি ড্যাশ এন বরাবর থাকবে, এন বরাবর থাকবে। তাহলে দেখেন বি ড্যাশ এন বরাবর থাকবে, তার মানে বি ড্যাশ সমান, তাহলে এন আর বি কি হবে, পরস্পর
সমান হবে, একই বরাবর যেহেতু। এখন দুইটা ভেক্টরের দিক এক, মান তো এক না, এই জন্য আমরা একটা স্কেলার নেব। এই জন্য স্কেলারটা আমরা কত নেব, এখানে মিউ নেব। ক্লিয়ার? হ্যাঁ, যেহেতু এরা দিক একই কিন্তু মান সমান না, ঠিক আছে, এই জন্য আমরা মিউ নিছি। আর যদি এইটা সমান হয় তখন বুঝতে হবে যে মিউ এর মান তখন কত, 1, এক একক। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এইবার এইটাকে আমরা মডুলাস করব, উভয় পক্ষকে মডুলাস মিউ আর মডুলাস এন। আচ্ছা, মডুলাস বি সমান হচ্ছে এইটার মান মডুলাস মিউ, আর এন এর মান একক ভেক্টরের মান 1, ওটা আমরা জানি। আর এই বি ড্যাশ মানে হচ্ছে টাউ, এটা মাথায় রাখবেন। বি ড্যাশ মানে হচ্ছে টাউ, টাউ হচ্ছে কি, প্যাচের ব্যাসার্ধ। এটা ওই 2.8 আছে, আপনারা একটু দেখবেন, ঠিক আছে। এটা আগে বলা হয়, এটা ফর্মুলাই আছে বি ড্যাশ, এটা মুখস্থ করলে আসবে এরকম যে বি ড্যাশ সমান হচ্ছে টাউ। এই বি ড্যাশ কে এরকম আছে হয়তো ডিবি ডিএস এর মডুলাস সমান হচ্ছে টাউ, ঠিক আছে, এইভাবে আছে হয়তোবা। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে প্যাচের ব্যাসার্ধ বলা হয়, টাউ হচ্ছে প্যাচের ব্যাসার্ধ। তাহলে বি ড্যাশের মডুলাস সমান হচ্ছে মডুলাস টাউ হবে, এটা সমান এইটা। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে আমরা এই মিউটাকে আগে রাখি আর এটাকে প্লাস মাইনাস টাউ নিই, তাহলে মিউ রাখি মাইনাস টাউ নেব। ক্লিয়ার? মাইনাস নিব কেন, কারণ যেহেতু টিএনবি পরস্পর প্রত্যেকের সাথে লম্ব না, তা একটি পজিটিভ নিলে পরেরটি নেব কি বরাবর, এবার নেগেটিভ নেব, এই জন্য মাইনাস চিহ্ন নিয়েছি। এখানে লিখবেন ঋণাত্মক চিহ্ন নিয়ে, ঋণাত্মক চিহ্ন নিয়ে, ঠিক আছে, একটি পজিটিভ নিয়েছি তার পরেরটি মাইনাস নিয়েছি। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন এই যে মিউ সমান মাইনাস টাউ, এটা এইখানে বসাই দিলেই দ্বিতীয় প্রমাণটি হয়ে গেল। অতএব বি ড্যাশ সমান মাইনাস টাউ এন, ব্যাস সেটা প্রমাণিত। তাহলে টি ড্যাশ সমান বের করলাম আর বি ড্যাশ সমান বের করলাম, এবার আছে আমাদের এন ড্যাশেরটা বের করতে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এন এর যে ফর্মুলা, এন সমান কত লিখতে পারেন আপনারা, এন সমান, তাই না, এন সমান আসবে কি, আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীতমুখী হলে এটা কি হয়, পজিটিভ হয়। আই জে কে এর ক্ষেত্রে এখানেও ঠিক একই রকম। তাহলে এন সমান কত হবে, এন সমান কত হবে, বি ক্রস টি হবে, বি ক্রস টি আমরা লিখতে পারি কিনা। ক্লিয়ার? এইটা দিয়েই আমরা এন এর সূত্রটা লিখব। তাহলে লিখবেন আবার এন ভেক্টর সমান হচ্ছে বি ক্রস টি, এন সমান হচ্ছে বি ক্রস টি, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, এখন এটাকেও ডেরিভেটিভ করব, ডিডিএস এন আর এর পাশে আছে ডিডিএস বি ক্রস টি। ওকে, এন কেসের সাপেক্ষে করলে কি হবে, এন ড্যাশ, এইটাকে ইউভি, তাহলে ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, এস এর সাপেক্ষে ডেরিভেটিভ, ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, এবার ভি কে রাখবো, এটাকে করব ডেরিভেটিভ, তাই না, ইউ কে রাখবো, ভি কে করব প্লাস, ভি কে রাখবো, ইউ কে করব। ক্লিয়ার? এটা অর্ডার কিন্তু ঠিক রাখতে হবে, যেহেতু এখানে ক্রস গুণ আছে, বুঝতে পারছেন, অর্ডার যেহেতু আপনি বি ক্রসটাকে ওই পাশে দিবেন না, সেটা করা যাবে না, এটা সিকোয়েন্স ঠিক রাখতে হবে, কিন্তু ইউবি ওইভাবে মেনটেন হবে। ক্লিয়ার? আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এন ড্যাশ সমান মাইনাস বি ক্রস, এই টি ড্যাশের মান হচ্ছে আমরা একটু আগে দেখছি কাপা এন প্লাস, আর এখানে বি ড্যাশের মান মাইনাস টাউ এন, একটু আগে আমরা পেয়েছি, তাই না, এন ড্যাশ এই সেট ফ্রেন্ডের সূত্র যেটা পেয়েছি। এখন দেখেন বি আর এই যে কাফা তো স্কেলার, তাহলে এখানে হবে বি ক্রস এন, ঠিক আছে, প্লাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে মাইনাস টাউ এন ক্রস টি, এটা না। এখন দেখি বি ক্রস এন করলে কত হবে, বি কই, হোয়ার ইজ বি, বি ক্রস এন, এবার কিন্তু ঘড়ির কাঁটার দিকে গেল না, বি ক্রস এন, বি ক্রস এন করলে ঘড়ির কাঁটার দিকে গেলে কোনটা পাবো আমরা, মাইনাস টি, ঠিক আছে। তাহলে এটি হবে কাফা টি মাইনাস টি, বি ক্রস এন, বি থেকে এনে ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস আসবে, বুঝছেন। আচ্ছা, মাইনাস টাউ, আর এন ক্রস টি করলে কত হবে, এন ক্রস টি, এন কই, এই যে এন, এন ক্রস টি, এটা কিন্তু ঘড়ির কাঁটার কি, ঘড়ির কাঁটার দিকে, তাহলে এবার কত হবে, মাইনাস বি, এটা মাইনাস বি, তাহলে এখান থেকে এটা পজিটিভ হয়ে যাচ্ছে টাউ বি, আর এটা হবে মাইনাস কাফা টি, এইটাই হচ্ছে সেই এন ড্যাশের ফর্মুলা। তাহলে টি ড্যাশ এন ড্যাশ বি ড্যাশের ফর্মুলা আমরা পেয়েছি।
ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কেন একটির ক্রস গুণ করলে আর একটি হয়। আপনারা যে ক্রস গুণের ফর্মুলা জানেন সেটি করবেন। এখান থেকে দেখেন টি ক্রস এন, তাই না? ক্রস গুণের সূত্র কি শিখেছেন আপনারা, যে এইটার মডুলাস সমান কি আসবে, টি ক্রস এন করলে এই টি আর এন এর উভয়ের উপর একটা লম্ব একক ভেক্টর হয় আর হচ্ছে সাইন থিটা হয়। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তাহলে উভয়ের উপর এই টি আর এন এর উভয়ের উপর লম্ব একক ভেক্টর কোনটা? বি। আর সাইন কত? সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান কত? 1। তাহলে টি ক্রস এন হবে কত? বি হবে। যে কোনো দুটির ক্রস গুণ করলে তৃতীয়টি হবে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে গেলে মাইনাস আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত গেলে প্লাস। বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আমরা টি এন বি এর সূত্র পাইলাম। এবার আমাদের এই ডার বক্সের হিসাব করতে হবে। তাহলে লিখবেন দ্বিতীয় অংশ। ডিয়ার স্টুডেন্ট, এখন এই যে যেটা আছে W সমান টাউ টি প্লাস কাফা বি, এইটাকে আমরা টি এন বি এই ভেক্টর তিনটি দিয়ে এর ক্রস গুণ করব, আর কিছুই না। ঠিক আছে, ক্রস গুণ করে যে মানটা পাবো সেটাকে আমরা প্রকাশ করলে পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এইটাকে আগে কত দিয়ে গুণ করব? টি দিয়ে। এবং ডিয়ার স্টুডেন্ট, এই ক্রস গুণটা কিন্তু ডাইনে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে টাউ টি ক্রস টি প্লাস কাফা বি ক্রস টি, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, টি দিয়ে ক্রস গুণ করতেছি। তাহলে এইটা সমান, এখানে একই ভেক্টর ক্রস গুণ করলে এটা শূন্য ভেক্টর হয়, প্লাস এখান থেকে কত হয় বলেন তো? টি ক্রস বি ক্রস টি, বি আর টি, বি থেকে টি তে গেছি, তাহলে কত হবে? এন হবে। তাহলে এটা হবে কাফা এন। তাহলে এখান থেকে দেখেন ডাব্লু ক্রস টি সমান হচ্ছে কাফা এন। বুঝছেন কিনা ডিয়ার স্টুডেন্ট? এবার আবার ডাব্লু সমান টাউ টি প্লাস কাফা বি। এখন দেখো ডাব্লু ক্রস এইটা টি দিয়ে গুণ করেছি না, এবার কত দিয়ে গুণ করব? এন দিয়ে গুণ করব। তাহলে এন দিয়ে গুণ করলে টাউ টি ক্রস এন প্লাস কাফা বি ক্রস এন। এন কিন্তু ডাইনে গুণ করেছি না, সো এই পাশেও কিন্তু প্রত্যেকটা ডাইনে গুণ করতে হবে। ওকে, ওমেগা ক্রস এন সমান এখানে টি ক্রস এন, টি আর এন ক্রস করব কই? টি কই? এই যে টি, টি ক্রস এন। তাহলে কি ঘড়ির কাঁটার বিপরীত না? টি থেকে এনে আসছে ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে এটা হবে বি। তাহলে টাউ বি এটা প্লাস এখানে কাফা আছে আর বি ক্রস এন, তাই না? বি ক্রস এন কই? এই যে বি থেকে এন এ যাচ্ছি ঘড়ির কাঁটার দিকে, তাহলে সেটি হবে কত? মাইনাস টি। তাহলে মাইনাস টি। ওকে, তাহলে এখান থেকে ওমেগা ক্রস এন সমান হচ্ছে টাউ বি মাইনাস কাফা টি। আরেকটি আছে বি দিয়ে ক্রস গুণেরটা, তাই না? বি দিয়ে ক্রস গুণেরটা এখানে করব এবং ওমেগা সমান টাউ টি প্লাস কাফা বি। এখন কত দিয়ে গুণ করব? বি দিয়ে উভয় পক্ষকে, তাহলে টি ক্রস বি প্লাস কাফা বি ক্রস বি। এটা সমান, ডিয়ার স্টুডেন্ট, চিত্রটা একটু বারবার দাগাইতে সমস্যা হয়ে গেছিল, তাই জন্য আবার নতুন করে নিয়েছি। দেখেন এখন টি ক্রস বি, টি থেকে বি তে যদি আসি তাহলে ঘড়ির কাঁটার দিকে আসলে সেটা কত হবে বলেন তো? মাইনাস এন হবে, তাই না? তাহলে এখানে হবে টাও আর এখানে মাইনাস এন প্লাস, আর বি ক্রস বির মান 0। তাহলে এখান থেকে কত লিখতে পারি? টি ক্রস ডাব্লু ক্রস বি সমান আছে মাইনাস টাও এন। ঠিক আছে, আচ্ছা এবার আমি এটাকে একটু মুছে দিই। এখন দেখেন তাহলে যে এখন এই যে প্রথম যেটা পেয়েছিলাম আমরা, হ্যাঁ, যে ওমেগা ক্রস টি সমান আছে কাফা এন, এটাকে আমরা কত বলেছিলাম বলেন তো? টি ড্যাশ সমান কাফা এন ধরেছিলাম। আচ্ছা, পরের টিতে ওমেগা ক্রস এন সমান টাউ বি মাইনাস কাফা টি, টাউ বি মাইনাস কাফা টি, এটার মান ছিল এন ড্যাশ, তাই না? টাউ বি মাইনাস কাফা টি ছিল এন ড্যাশ সমান আমরা সেট ফ্রেন্ডের প্রথম যে সূত্র, আর ও ডাব্লু ক্রস বি সমান এটা ছিল হচ্ছে মাইনাস টাউ এন, এটা সমান কত ছিল? বি ড্যাশ। ঠিক কিনা ডিয়ার স্টুডেন্ট? এবার তৃতীয় অংশ, এই যে এটাই হচ্ছে সেই ডার বক্স দিয়ে এখন তৃতীয় অংশ আমাদের কাজ করতে হবে। তৃতীয় অংশ এইটুকু দিয়ে কাজ করব আমরা। তৃতীয় অংশ, দ্বিতীয় অংশ শেষ, এবার হচ্ছে আমরা তৃতীয় অংশ লিখব। তৃতীয় অংশ, তাহলে দেখেন এই যে টি ড্যাশ সমান আছে কাফা এন, তাই এটাকে আমরা যদি এরকম লিখি টি এন
বি ভেক্টর দিয়ে লিখি, এরকম তিনটা ভেক্টরের যোগফল আকারে যদি লিখতে চাই তাহলে কেমন হবে দেখেন। এখানে আছে শুধু কাফা এন, এন এর সহগ আছে কাফার, বাকি দুইটা 0 হবে, তাই না? এবার দেখেন পরেরটিতে এন ড্যাশ সমান, এই যে এন ড্যাশ সমান কত আছে টাউ বি, তাহলে এন ড্যাশ সমান হচ্ছে টাউ বি মাইনাস কাফা টি, এটা সমান, তাহলে টি এর সহগ কত আছে বলেন তো মাইনাস কাফা, প্লাস এন এর সহগ কত আছে বলেন তো এখানে নেই 0। আচ্ছা, আর বি এর সহগ কত আছে টাউ আছে, ওকে। আচ্ছা টি এন বি, এবার বি ড্যাশ, বি এরটা কত ছিল মাইনাস টাউ ভি, তাহলে এখন কত আছে শুধু বি এর সহগ আছে, বি এর সহগ মাইনাস টাউ বি, আর বাকিগুলোর সহগ নেই 0 এন 0 টি, ক্লিয়ার? এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, এইখান থেকে তাহলে আমরা টি ড্যাশ এন ড্যাশ বি ড্যাশ এই তিনটিকে সমান, এইবার তাহলে এখন দেখেন এই যে টি ভেক্টর ছিল তাই না, টি ভেক্টর, ওকে, তাহলে টি ভেক্টরের সহগ কত ছিল, ভেক্টর গুলোকে আমরা পরে দিব, দেখেন 0 কাফা 0, এখানে ছিল মাইনাস কাফা 0 টাও, আর পরে ছিল 0 0 মাইনাস টাও। এখন যদি টি এন বি দেখেন তো এই সারি এই কলামের সাথে গুণ করলে এইটা পাওয়া যায় কিনা, পরে এই সারি এই কলামের সাথে গুণ করলে এটা পাওয়া যায় কিনা, জাস্ট এরকম আকারে লেখা যায়, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, এই ছিল সেরেট ফেরেনেটের সূত্র। অনেক কষ্ট করে ক্লাসটি দিয়েছি, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ, যত অঙ্কই যাব আমরা অ্যাপ্লাই করলেই দেখবেন এই সূত্রের অ্যাপ্লাই আছে, অঙ্কে আমাদের সবসময় এই সূত্রের অ্যাপ্লাই আছে। সো ভালো করে মুখস্থ করবেন, পরবর্তী ক্লাসে আরো কিছু উপপাদ্য নিয়ে আসবো। আজকের ক্লাস এই পর্যন্ত।